আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিষয়ের চতুর্থ বর্ষের শিল্পোদ্যোগ বিষয়ে আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে শিল্পোদ্যোগ বিষয়ের ষষ্ঠ অধ্যায় ক্রিয়েটিভিটি অ্যান্ড মার্কেটিং কনসেপ্ট এই অধ্যায়টি পড়াশোনা করব। সৃজনশীলতা ও বাজারজাতকরণ ধারণা। আশা করি তোমরা নিয়মিত লেখাপড়া করছো এবং কিভাবে নিজেদের মধ্যে উদ্যোগীয় গুণাবলী বিকশিত করা যায় সেই ধারণা রপ্ত করছো এবং উদ্যোক্তা শিল্পপতি হয়ে তোমরা দেশে বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানে সচেষ্ট হওয়ার প্রয়াসে লিপ্ত। আমরা শেয়ার স্ক্রিন করছি। ওয়েলকাম টু দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ক্লাস। I feel proud to be the part of this new online video class lecture as a resource person. Please maintain the health rules. Subject management, BBA honors, 4th year, course code 242617, entrepreneurship Shilpoddog. Lecture number 7, chapter 6, creativity and marketing idea. This is SM Ali Azam, Associate Professor, Department of Management, Dhaka Commerce College. সৃজনশীলতা ও বাজারজাতকরণ ধারণা, অধ্যায় 6, ক্রিয়েটিভিটি অ্যান্ড মার্কেটিং আইডিয়া। এই অধ্যায়ে আমরা যেসব বিষয়ে লেখাপড়া করব তা হলো সৃজনশীলতার সংজ্ঞা, নতুন ধারণার উৎস, নতুন পণ্যের সংজ্ঞা, নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়া, উৎপাদন প্রক্রিয়া সংজ্ঞা, উৎপাদনের উপাদান, উৎপাদন নিয়ন্ত্রণের সংজ্ঞা, উৎপাদন নিয়ন্ত্রণ প্রক্রিয়া, বাজারজাতকরণ প্রক্রিয়ার সংজ্ঞা, বাজারজাতকরণ পরিকল্পনার সংজ্ঞা। সৃজনশীলতার সংজ্ঞা। What is creativity? Definition of creativity. Creativity, সৃজনশীলতা হলো কোনো ব্যক্তির এমন গুণ বা বৈশিষ্ট্য যার দ্বারা সমাজের জন্য নতুন কিছু সৃষ্টি করা যায়। সৃজনশীলতার সাহায্যে বর্তমানের মধ্যে নতুন কোনো কিছু নিয়ে আসা সম্ভব। একটি গুণ বা কাজকে তখনই সৃজনশীল হিসেবে বিবেচনা করা হবে যখন তা সৃষ্টিশীল কাজের দ্বারা উপযুক্ত, ব্যবহার উপযোগী, সঠিক বা মূল্যবান হবে এবং যেখানে গাণিতিক সূত্রের চেয়ে অনুসন্ধানই হবে মুখ্য। সৃজনশীলতা ধারণা পরিবর্তনের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। সমাজে বসবাস মানুষের কল্যাণে নতুন কিছু সৃষ্টি করার গুণই হলো সৃজনশীলতা। মানুষের জন্য, সৃষ্টির জন্য কল্যাণমূলক কিছু করা, নতুন ধারণা, নতুন পণ্য, নতুন সেবা, নতুন বাজার, নতুন আইডিয়া, নতুন ধারণা। এই ধারণা কোথা থেকে আমি পাব? নতুন ধারণা উৎস, সোর্সেস অফ নিউ আইডিয়াস। বিভিন্ন উৎস থেকে আমরা নতুন পণ্য সেবা সৃষ্টি, বাজারজাতকরণের ধারণা পেতে পারি। সেই উৎসসমূহ আমরা বলছি। 1, ক্রেতা সাধারণ, কাস্টমার্স। সম্ভাব্য উদ্যোক্তা সর্বদা ক্রেতাদের চাহিদার প্রতি দৃষ্টি রাখেন। ক্রেতাদের প্রতি উদ্যোক্তার এরূপ দৃষ্টি তাদের প্রয়োজন সম্পর্কে উদ্যোক্তাকে ধারণা দেয়। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ক্রেতাদের নিকট হতে তাদের প্রয়োজন সম্পর্কে
উদ্যোক্তা মতামত গ্রহণ করে। ক্রেতাদের এ ধরনের ভবিষ্যৎ নতুন ব্যবসায় স্থাপনে এই ধারণা সহায়তা করে। সেকেন্ড, বর্তমান পণ্য ও সেবা, এক্সিস্টিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। সম্ভাব্য উদ্যোক্তা বাজারে বিদ্যমান প্রতিযোগী পণ্য বা সেবা মনিটরিং এবং মূল্যায়নের জন্য একটি আনুষ্ঠানিক পদ্ধতি ব্যবহার করতে পারে। সম্ভাব্য উদ্যোক্তা কর্তৃক এরূপ মনিটরিং এবং মূল্যায়ন ব্যবস্থার মধ্য দিয়ে এমন একটি নতুন পণ্য বা সেবার ধারণার জন্ম দিতে পারে যা বাজারে পণ্যের চাহিদা সৃষ্টি করতে পারে। থার্ড, বন্টন প্রণালী, ডিস্ট্রিবিউশন চ্যানেল। বন্টন প্রণালীতে অবস্থানকারী কর্মীরা নতুন ধারণার একটি অন্যতম উৎস হিসেবে গণ্য হয়। এরূপ কর্মীরা উদ্যোক্তাকে নতুন পণ্য সম্পর্কে ধারণা দেয়, নতুন পণ্য বাজারজাতকরণ পদ্ধতি সম্পর্কে জ্ঞান দেয়। সুতরাং এই বন্টন প্রণালীতে যারা রয়েছেন, পাইকার, ডিলার, এজেন্ট, খুচরা ব্যবসায়ী, এদের থেকেও উৎপাদক বা আমদানিকারক ধারণা পেতে পারে যে ক্রেতা, চূড়ান্ত ভোক্তা, ব্যবহারকারী কোন ধরনের পণ্য চাচ্ছে, কোন ধরনের সেবা চাচ্ছে, কোন ধরনের প্যাকেট চাচ্ছে, কিরূপ মূল্য চাচ্ছে, কি কালার ক্রেতার পছন্দ, এটা আমরা জানতে পারবো এই আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে। গভর্নমেন্ট, সরকার, দেশের সরকার নতুন পণ্য ধারণার উৎস হতে পারে। সরকারের প্যাটেন্ট অফিসের নথিতে সম্ভাব্য নতুন পণ্যের ধারণা থাকে। এ সকল ধারণা থেকে উদ্যোক্তা নতুন পণ্য গ্রহণ করতে পারে। সরকার গবেষণা করে বা এই প্যাটেন্ট অফিস আন্তর্জাতিক বাজার, দেশীয় বাজার গবেষণা করে এরূপ সম্ভাব্য পণ্যের তালিকা তৈরি করে বা গবেষণা করে। এই গবেষণালব্ধ তথ্য থেকেও উদ্যোক্তা নতুন ধারণা পেতে পারে। এছাড়া সরকারি নতুন বিনিয়োগ নীতির কারণে নতুন পণ্য ধারণার উৎস জানা যেতে পারে। যে সরকার প্রতি বছরেই বাজেট প্রণয়ন করে অথবা শিল্প নীতি বা বিভিন্ন বাণিজ্য নীতি, আইন প্রণয়ন করে, বিধিমালা প্রণয়ন করে। এসব বিধি, আইন, বাজেট, নীতিতে সরকারের নতুন কোনো চিন্তা চেতনা থাকে যা দেশের উন্নয়নে, জনগণের কল্যাণে উপকার হয়। এই ধারণা থেকে ও একজন উদ্যোক্তা নতুন পণ্যের, সম্ভাব্য পণ্যের ধারণা জানতে পারে। নেক্সট, গবেষণা ও উন্নয়ন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, আমরা অন্যদের থেকে বিভিন্ন উৎস থেকে নিলাম। এবার গবেষণা আমিও করতে পারি অথবা গবেষণালব্ধ প্রতিষ্ঠান থেকে আমি তথ্য, জ্ঞান অর্জন করতে পারি, আহরণ করতে পারি, সংগ্রহ করতে পারি। উদ্যোক্তা নিজস্ব গবেষণার ফলে ব্যাপক সংখ্যক নতুন ধারণার জন্ম লাভ করতে পারে। উন্নয়নশীল দেশে উদ্যোক্তাগণ গবেষণা উন্নয়ন কার্যক্রমে তেমন এগিয়ে না আসলেও বা অসমর্থ হলেও বৃহদায়তন প্রতিষ্ঠান বা অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের থেকে প্রাপ্ত তথ্য বা ধারণা বা গবেষণালব্ধ আইডিয়া সংগ্রহ করতে পারা যায়। এভাবে উদ্যোক্তা নতুন পণ্য ধারণা সম্পর্কে ধারণা লাভ করতে পারে বিভিন্ন উৎস থেকে। এই উৎসগুলো তার জানতে হবে, গ্রহণ করতে হবে এবং যে যত এই ধারণাটা লব্ধ করবে, জানবে, তিনি তত সফল উদ্যোক্তা হবে। এবার আমরা পড়ি নিউ প্রোডাক্ট।
নতুন পণ্য। What is new product? Definition of new product. নতুন, যাহা বাজারে প্রথম এসেছে, যা আগে ছিল না, এখন হয়েছে। হ্যাঁ, ডেভেলপমেন্ট অফ অরিজিনাল প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট। প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট, প্রোডাক্ট মডিফিকেশন, নিউ ব্র্যান্ড থ্রু দ্য ফার্মস ওন অর রিসার্চ ডেভেলপমেন্ট এফোর্ট। আমরা যদি নতুন পণ্য সৃষ্টি করি, নতুন ধারণা সৃষ্টি করি, উন্নয়ন করি, সংস্কার করি, নতুন ব্র্যান্ড আনি, তখন তা নতুন পণ্যের অন্তর্ভুক্ত হবে। বাজারে নতুন আগত পণ্যকে নতুন পণ্য বলে সাধারণ ভাষায়। বাজারে বিদ্যমান পণ্যের পরিবর্তিত রূপে উপস্থাপন বা নতুন আবিষ্কৃত পণ্য উপস্থাপনকে নতুন পণ্য বলে। বাজারে বিদ্যমান নতুন পণ্যের মডেল পরিবর্তন, নতুন বৈশিষ্ট্য ও গুণাগুণ সংযোজন এবং রং ও ডিজাইন পরিবর্তন করে বাজারে আনা হলে তা নতুন পণ্য হিসাবে গণ্য হবে। নতুন পণ্য হচ্ছে একটি পণ্য, সেবা বা ধারণা যা ক্রেতার নিকট নতুন হিসাবে গণ্য হয়। যেমন নতুন মডেলের গাড়ি, নতুন ফ্যাশনের পোশাক, নতুন ডিজাইনের আসবাবপত্র ইত্যাদি। নতুন পণ্যের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন বাজারে সম্পূর্ণ নতুন পণ্য, প্রচলিত পণ্যে নতুন বৈশিষ্ট্য যোগ সংযোজন, বিদ্যমান পণ্যের অনুকরণে পণ্য প্রস্তুতকরণ, পণ্যের মান, রং, ডিজাইন ইত্যাদির পরিবর্তন করা নতুন পণ্য তৈরি, সংশ্লিষ্ট দেশের বাজারে নতুন পণ্য। সুতরাং বাজারে নতুন প্রবর্তিত পণ্য, বিদ্যমান পণ্যের উন্নয়ন ও পরিবর্তন, প্রতিযোগী পণ্যের অনুকরণীয় পরিবর্তন বা নতুন পণ্য সারি বাজারে উপস্থাপন করা হলে তা নতুন পণ্য হিসেবে গণ্য হয়। এতক্ষণ আমরা নতুন পণ্যের ধারণা পেলাম। এবার নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়া, নতুন পণ্য কিভাবে আমরা উন্নয়ন করব। ডেভেলপমেন্ট প্রসেস, প্রসেস অফ নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। প্রসেস প্রক্রিয়া, স্টেপস, প্রসেস অফ নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস। হ্যাঁ, প্রথমে আমরা আইডিয়া জেনারেট করব, ক্রিয়েটিং আইডিয়া, নিউ আইডিয়া, নতুন ধারণা, ধারণা সৃষ্টি। নতুন পণ্য উন্নয়নের প্রথমে উৎপাদক কি পণ্য, কখন, কোন মানে, কোন প্যাকেটে, কোন দামে তৈরি করবেন এবং তার কি সম্ভাব্যতা, লাভজনকতা আছে তা এখানে বিবেচনা করবেন। প্রয়োজনে তিনি ক্রেতা, ভোক্তা, মধ্যস্থ ব্যবসায়ী, বিক্রয় কর্মী, গবেষক, বন্ধু বান্ধব এবং নিকটজনের থেকেও মতামত নিয়ে এই ধারণা উন্নয়ন করবেন। নেক্সট, আইডিয়া স্ক্রিনিং, ধারণা ছাঁটাইকরণ। ধারণা অনেক ধারণা হয়ে গেছে, 10টি পণ্যের ধারণা পেলাম, কিন্তু আমার পক্ষে তো একসাথে 10টি পণ্য তৈরি করা সম্ভব নয়। আমি তার মধ্য থেকে আবার উপযুক্ত পণ্যটি করব, বা আমার প্রোডাক্ট ডেভেলপমেন্টের 10টি উপায় রয়েছে, আমি সবগুলো এখন করতে পারবো না। তাহলে আমার যে পণ্যটা আমি আগে 20 টাকা খরচ উৎপাদন করতাম, এখন যদি তার 10টি সাইড ডেভেলপমেন্ট করি, তার প্যাকেজিং করি, তার কোয়ালিটি ডেভেলপমেন্ট করি, তার কালার ডেভেলপমেন্ট করি, মডেল ডেভেলপমেন্ট করি, আমি যদি তার সাইজ, ডিজাইন এগুলো চেঞ্জ করি, মার্কেটিং কৌশল চেঞ্জ করি, তাহলে আমার অনেক খরচ করতে পারে। আমি তা বিবেচনা করবো। এবার আমার অনেকগুলো ধারণা থেকে উপযুক্ত, জোশই, সুবিধাজনক, প্রয়োজনীয়, অ্যাপ্রোপ্রিয়েট কনসেপ্ট আমি ডেভেলপমেন্ট করব এন্ড টেস্ট করব, এবং এটা যাচাই করব, বাছাই করব, পরীক্ষা করব। নেক্সট,
ধারণা ছাঁটাই করলাম, ছাঁটাই করার পরে এটিকে আমি এখন ধারণার ডেভেলপমেন্ট করব এবং পরীক্ষা করব, উন্নয়ন করব, জাস্টিফাই করব যে এটি ঠিক আছে কিনা। এই জন্য প্রয়োজনীয় চিন্তা ভাবনা করব, নিরীক্ষা করব, ক্রেতাদের জন্য কতটুকু উপযুক্ত হবে। ক্রেতার আমি উন্নয়ন করলাম, আমার 2 টাকা খরচ বাড়লো, আমি 3 টাকা বাড়িয়ে দিলাম পণ্য মূল্য, কিন্তু ক্রেতার পক্ষে কি সম্ভব? এই মুহূর্তে ক্রেতার আয় কেমন হয়েছে, দেশের আন্তর্জাতিক বাজারের কি অবস্থা হচ্ছে, এই অবস্থাটা আমাকে বিবেচনা করতে হবে। ওকে, নেক্সট, বাজারজাতকরণ কৌশল, মার্কেটিং স্ট্র্যাটেজি। এবার আমি আমার মার্কেটিং স্ট্র্যাটেজি চেঞ্জ করব, উন্নয়ন করব। আমার বাজারে পণ্যটি উন্নয়নের জন্য মার্কেটিং কৌশল উন্নয়ন করতে হবে। হ্যাঁ, আগে যে কৌশল ছিল এখন সেই কৌশল উন্নয়ন করব। প্রতিযোগীরা কিভাবে বাজারে আসছে, আমার অন্য প্রোডাক্ট লাইনের বাজারটা কিভাবে বাড়ছে সেটি দেখে সেই অনুযায়ী আমি কৌশল গ্রহণ করব। আমি আমার বাজারজাতকরণ ভাবনা উন্নয়ন করব। প্রয়োজনীয় বিচার বিবেচনা করে কৌশল ভিন্ন নির্ধারণ করব। বাজারের আয়তন, ধরন, মূল্য, বিকল্প পণ্য, পণ্য বন্টন কৌশল, বিপণন ব্যয় ইত্যাদি বিবেচনা করে আমার বাজারজাতকরণ স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে। নেক্সট, ব্যবসায় বিশ্লেষণ, বিজনেস অ্যানালাইসিস, টোটাল, এগ্রিগেট, সামগ্রিক বিবেচনা করতে হবে। আমার ব্যবসায় বিশ্লেষণ করতে হবে। প্রত্যেকটি ধারণা বা বিকল্পের উৎপাদন ও বিপণন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহের পর তা সামগ্রিক বিশ্লেষণ করব। উৎপাদন ও বিপণন মিলিয়ে প্রত্যেকটি বিকল্পে মোট বিনিয়োগ কি পরিমাণ বিক্রয় হলে আমার উৎপাদন খরচ উঠে আসবে, কতদিন সময় লাগবে, বিক্রয়ের পরিমাণ আমার ভবিষ্যৎ কেমন হবে, কতদিনে পণ্যটি আবার লাইফ সাইকেলে উচ্চতর স্তরে, উন্নততর স্তরে, ডেভেলপমেন্ট স্তরে বা পূর্ণতা স্তরে পৌঁছতে পারে। আমার ম্যাচুরিটি স্টেজে যেতে কতদিন সময় লাগতে পারে বা কোন প্রক্রিয়ায় যাব, সেই বিষয়গুলো এখানে আমাকে বিশ্লেষণ করতে হবে। নেক্সট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এবার আমি আমার পণ্য উন্নয়নে যাব। এতক্ষণ আমরা যে বাছাইগুলো করলাম, যে বিশ্লেষণগুলো করলাম, যে ছাঁটাই করলাম, এবার আমি আমার পণ্য উন্নয়নে যাব। কারিগরি দিক থেকে কোনো ত্রুটি না থাকলে বা উৎপাদন ব্যয় তুলনায় মুনাফা বৃদ্ধির সম্ভাবনা থাকলে বা বাজারে গ্রহণযোগ্যতা চাহিদা পর্যাপ্ত আছে এরকম মনে করলে, প্রতীয়মান হলে আমি প্রয়োজনীয় উৎপাদনের উদ্যোগ গ্রহণ করব। এক্ষেত্রে পণ্যের প্রয়োজনীয় মৌখিকরণ, নামকরণ, প্যাটেন্ট নিবন্ধন ইত্যাদি বিষয়ে আমাকে গুরুত্ব দিতে হবে বা ব্যবস্থা নিতে হবে। নেক্সট, টেস্ট মার্কেটিং। এবার টেস্ট মার্কেট, বাজার যাচাই করতে হবে। মার্কেটিং নয়, মার্কেট। এবার আমরা বাজার যাচাই করব। আমরা দেখলাম যে পণ্যটি উৎপাদন করব ভালো, সবকিছুই। এবার আমি সামগ্রিকভাবে সারা দেশের সকল জেলায়, সকল থানায় পণ্যটি পৌঁছাবো না। আমি একটি থানায়, একটি জেলায়, একটি গ্রামে, রাজধানীর একটি থানায় বা প্রত্যন্ত অঞ্চলে এভাবে করে আমি পণ্যটি দেব। আমি 5টি অঞ্চলে দিয়ে দেখলাম যে আমার পণ্যটি থানা শহর অঞ্চলে অথবা মফস্বলে একটু ভালো চলে, একদম প্রত্যন্ত অঞ্চলে কম চলে, বা যেখানে এরিস্টোক্রেট লোকরা, যেখানে সম্ভ্রান্ত লোকেরা বসবাস করে সেখানে খারাপ চলে। তাহলে আমার মধ্যম মানের যারা গ্রহীতা, যারা মধ্যবিত্ত শ্রেণীর, একটু বোঝে জানে কিন্তু খুব বেশি বিত্তবান নয় বা একদম নিচু শ্রেণীর নয়, সে শ্রেণীর লোকের জন্য আমার পণ্যটা সে শ্রেণীর লোকরা গ্রহণ করছে বেশি।
এবার এই ধারণা থেকে আমি আমার কমার্শিয়াল কাজ করব, কমার্শিয়ালাইজেশন। লাস্ট আমার মার্কেট যাচাই হয়েছে, এবার আমি বাণিজ্যিকীকরণে চলে যাব। এবার আমি পণ্যের প্রচার, বিজ্ঞাপন, প্রমোশন এই কাজ করব। ডিলার, পাইকার, এজেন্ট এদের মাধ্যমে পণ্য ক্রেতাদের কাছে পৌঁছিয়ে দিব এবং নিয়মিত উৎপাদন চাকা চলমান রাখব, যেন আমি বাজারে থাকতে পারি এবং বাজারে বিজ্ঞাপনের সাথে সাথে বিক্রয়ের সাথে সাথে আমার পণ্য উৎপাদন প্রক্রিয়া চলমান থাকে। ওকে, নেক্সট আমরা পড়ব পণ্য উৎপাদন প্রক্রিয়ার ধারণা। পরে উৎপাদন প্রক্রিয়ার সংজ্ঞা। Definition of production process. Production process যে প্রক্রিয়ার সাহায্যে উৎপাদনের সাথে জড়িত উপাদানগুলোকে সমন্বিত করে পণ্য বা সেবা উৎপাদন করা হয় তাকে উৎপাদন প্রক্রিয়া বলে। উৎপাদন প্রক্রিয়া বলতে উৎপাদনের উপকরণ সমূহ সমন্বিতভাবে ব্যবহারের মাধ্যমে পণ্য বা সেবা উৎপাদনের প্রক্রিয়াকে বোঝায়। সুতরাং পণ্য উৎপাদন প্রক্রিয়া হলো একটি চলমান প্রক্রিয়া যার দ্বারা উৎপাদনের উপকরণগুলোকে ব্যবহার করে পরিপূর্ণ পণ্য উৎপাদন করা সম্ভব। নেক্সট, উৎপাদনের উপাদান, এলিমেন্টস অর ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এলিমেন্টস অর ফ্যাক্টরস অফ প্রোডাকশন। আমরা উৎপাদন দেখতেছি, একটি ছবিতে উৎপাদন করছি, সেখানে জমি দরকার হয়েছে, সেখানে শ্রমিক রয়েছে, শ্রমিকরা কাজ করতেছে, সেখানে আমার অর্থ দরকার হচ্ছে এবং এটি একটি সংগঠন হচ্ছে। তো উৎপাদনের মৌলিক উপকরণ চারটি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ভূমি, ল্যান্ড। সাধারণভাবে আমরা পৃথিবীর পৃষ্ঠের উপরি অংশকে ভূমি বলছি, কিন্তু অর্থনীতিতে ভূমির ধারণা আরো ব্যাপক। ভূমি শুধু পৃথিবীর ভূপৃষ্ঠভাগই নয়, উপরি অংশই নয়। ভূমি বা জমি বলতে সকল প্রাকৃতিক সম্পদকে বোঝায়। মাটির উর্বর শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, তাপ, জল, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র, নদ নদী এসবই ভূমির অন্তর্ভুক্ত। ভূমি উৎপাদনের আদি ও মৌলিক উপাদান। ভূমি হচ্ছে মানুষের সাহায্যের জন্য, বেঁচে থাকার জন্য, মানুষের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক আলো, বাতাস, পানি, মাটি, তাপের মধ্যে যে সকল পদার্থ শক্তি মুক্ত হস্তে দান করেছে স্রষ্টা, তার সমষ্টি, এটি প্রাকৃতিক উপাদান। তো আমার উৎপাদনের জন্য এই ভূমি প্রয়োজন। নেক্সট, শ্রম, লেবার। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের যাবতীয় শারীরিক ও মানসিক পরিশ্রমই হলো শ্রম। অর্থনীতিতে মানুষের সকল পরিশ্রমকে শ্রম বলে না। কোনরূপ অর্থ লাভের উদ্দেশ্য ছাড়া কেবল আনন্দ লাভের জন্য পরিশ্রম করলে তা শ্রম বলে গণ্য হবে না। মানুষের যে পারিশ্রমিকের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে যদি সে পারিশ্রমিক লাভ করে, যদি সে অর্থ উপার্জন করে, তবেই তা শ্রম বলে গণ্য হবে। আমি চিৎকার করে কথা বললাম, কেউ শুনছে না বা অর্থ বিনিময় পাচ্ছি না, তাহলে তা শ্রম নয়। অথচ আমি 1 ঘন্টা ক্লাস করে শিক্ষার্থীকে পাঠদান করার মাধ্যমে বিনিময় মূল্য হিসাবে আমি স্যালারি বা সম্মানই পাচ্ছি। সুতরাং ইহা একটি শ্রম।
যখন আমি এই শ্রমের বিনিময়ে কোনো মূল্য পাচ্ছি না বা এর গ্রহণযোগ্যতা নেই বা তা মূল্যমান নয়, মূল্যবান নয়, তাহলে তা শ্রম নয়। উৎপাদনের নেক্সট এলিমেন্টস ক্যাপিটাল, পুঁজি বা মূলধন। মূলধন বলতে ব্যবসায় নিয়োজিত অর্থকে বোঝায়। অর্থনীতিতে এর ধারণা আরো ব্যাপক। উৎপাদিত দ্রব্যের যে অংশ উৎপাদন কার্যে ব্যবহৃত হয় তাকে অর্থনীতিতে মূলধন বলে। অর্থ ছাড়া যন্ত্রপাতি, কাঁচামাল, কলকারখানা, জমি, অবকাঠামো প্রভৃতি উৎপাদন, তৈরি, ক্রয় বা উৎপাদন কার্যে সহায়ক সামগ্রী সংগ্রহ অসম্ভব। যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা উপার্জনে সহায়তা করে তাই মূলধন। উৎপাদনের সর্বশেষ উপাদান আমরা বলছি সংগঠন বা উদ্যোগ, অর্গানাইজেশন অর এন্টারপ্রেনারশিপ, উদ্যোগ। বর্তমানে সংগঠনকে উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। উৎপাদন কার্য একসময় সীমিত সহজ ছিল, কিন্তু শিল্প বিপ্লবোত্তরকাল বিশ্বে, বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্বে, এক বিশ্বের গ্লোবালাইজেশনের বিশ্বে, বাজার অর্থনীতির যুগে উৎপাদনের পরিসর, আওতা ব্যাপক থেকে ব্যাপকতার হচ্ছে, জটিল থেকে জটিল হচ্ছে। তাই উৎপাদন কার্যে সংগঠন গুরুত্বতর হচ্ছে, এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। উৎপাদন কার্যে ব্যবহৃত অন্যান্য উপাদানকে সমন্বিত করা, একত্রিত করা, যোগসূত্র স্থাপন করা, সুর তান মিল নিয়ে আসা, ঐক্য তৈরি করার কার্যক্রমকে সংগঠন বলে। কিছু সাধারণ উদ্দেশ্য বা উদ্দেশ্য সমূহ অর্জনের জন্য উৎপাদনের বিশেষায়িত উপাদান সমূহের সুষ্ঠু সমন্বয় সাধনই হলো সংগঠন। এতক্ষণ আমরা উৎপাদনের বিভিন্ন উপাদান সম্পর্কে জানলাম। নেক্সট, উৎপাদন নিয়ন্ত্রণের সংজ্ঞা, ডেফিনেশন অফ প্রোডাকশন কন্ট্রোল। উৎপাদন নিয়ন্ত্রণ বলতে উৎপাদন পরিকল্পনা অনুযায়ী এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে কার্য পরিচালিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ, নির্ধারিত মানের সাথে উৎপাদিত পণ্যের তুলনাকরণ এবং কোনো ত্রুটি বিচ্যুতি দেখা দিলে তা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা যায়। সুতরাং উৎপাদন নিয়ন্ত্রণ একটি প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদন পরিকল্পনা অনুযায়ী উৎপাদন কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা যায়, উৎপাদন পরিকল্পনা এবং প্রকৃত কাজের মধ্যে পার্থক্য নিরূপণ করা যায় এবং যদি কোনো পার্থক্য পরিলক্ষিত হয় তা সংশোধনের জন্য সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। আমরা উৎপাদন নিয়ন্ত্রণের ধারণা পেলাম। নেক্সট, উৎপাদন নিয়ন্ত্রণ প্রক্রিয়া বা পদক্ষেপ বা কার্য, কিভাবে আমরা এই উৎপাদন নিয়ন্ত্রণ করব। স্টেপস or process or functions of production control. প্রোডাকশন কন্ট্রোলের মৌলিক চারটি প্রক্রিয়া বা স্টেপস আমরা আলোচনা করব। ফার্স্ট স্টেপস, রিলিজ টু প্রোডাকশন প্ল্যানিং। রুটিং, গতিপথ নির্ধারণ। রুটিং বা গতিপথ নির্ধারণ উৎপাদন নিয়ন্ত্রণের প্রথম এবং গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে গতিপথ নির্ধারণ। প্রোডাকশন প্ল্যানিং করা হবে, এই স্টেজে এসে উৎপাদন পরিকল্পনা গ্রহণ করা হবে।
সাধারণত কাঁচামালকে চূড়ান্ত পণ্যে ফিনিশড গুডসে পরিণত করতে চূড়ান্ত করতে রূপান্তর প্রক্রিয়া সমূহের গতিপথ নির্ধারণ করা হয়। কোন পণ্য বা পণ্যাংশ উৎপাদনের জন্য কোথায়, কোন মেশিনে, কোন কর্মীর দ্বারা, কোন পদ্ধতিতে কি কাজ সম্পাদন করা হবে তার ধারাবাহিক বর্ণনাকেই আমরা রুটিন বা গতিপথ নির্ধারণ বলতে পারি। কোথায় এবং কার দ্বারা কি কাজ সম্পন্ন করা হবে তার পরিকল্পনা প্রণয়ন, যে পথে কাজ চলবে তা নিরূপণ এবং ক্রিয়া প্রক্রিয়া সমূহের ধারাবাহিকতা অনুক্রম নির্ধারণেই রুটিন কার্যক্রম। এটি অধিকাংশ অনুসূচীকরণ এবং ডিসপাসিং কৌশল সমূহের ভিত্তিতে গঠন করা হয়। পণ্যদ্রব্য বা যন্ত্রাংশ কোথায় কার দ্বারা উৎপাদন করবে তার ধারাবাহিক বিবরণ এতে থাকে। যে পথে উৎপাদন কাজ চলবে তা এখানে নিরূপণ করা হয়। ক্রিয়া প্রক্রিয়া সমূহের অনুক্রম এখানে নির্ধারণ করতে হয়। নেক্সট, সময় সূচীকরণ, শিডিউলিং, প্রোডাকশন প্ল্যানিং, সেকেন্ড স্টেপস। সূচীকরণ, সময় সূচীকরণ মানে কখন কোন কাজ করব। সময়সূচি হলো একটি কার্য তালিকা যেখানে প্রতিটি কাজের শুরু ও শেষ উল্লেখ থাকে। উৎপাদন প্রক্রিয়ার প্রথম ধাপে রুটিন এর মাধ্যমে যে কার্যপথ নির্ধারণ করা হয় তাদের প্রতিটি কাজের শুরুর সময় এবং শেষের সময় নির্ধারণ করতে হয়। এরূপ প্রতিটি কাজের টাইম ফ্রেম, শুরু এবং শেষ নির্ধারণ কার্যক্রম হলো সময় সূচীকরণ, শিডিউলিং। কোনো একটি কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় সময়সীমা নির্ধারণ, কার্য শুরু ও সমাপ্তির সময় ঠিক করা এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যের সময় তালিকা প্রণয়ন সময় সূচীকরণের অন্তর্ভুক্ত। নেক্সট প্রক্রিয়া, ডিসপাসিং বা কার্যাদেশ প্রদান। এবার আমরা কোন সময় কোন কাজ করার পরে এবার ওয়ার্ক অর্ডারের বিষয়ে আসবো, যে গন্তব্যে পৌঁছে দেওয়া। কার্যাদেশ উৎপাদনের বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মীদেরকে প্রয়োজনীয় আদেশ নির্দেশাবলী পৌঁছে দিতে হবে। রুটিন ও শিডিউলিং এর পরে উৎপাদন নিয়ন্ত্রণের যুক্তিসম্মত, বাস্তবসম্মত, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ ডিসপাসিং। ডিসপাসিং এর মাধ্যমে উৎপাদন পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয় এবং এই কাজের মাধ্যমে প্রকৃতপক্ষে উৎপাদন নিয়ন্ত্রণের কাজ আরম্ভ হয়। পরিকল্পনা অনুযায়ী উৎপাদন ও নিয়ন্ত্রণ কার্যক্রম ডিসপাসিং এর মাধ্যমে সম্পাদিত হয়। রুটিন ও শিডিউলিং কর্মসূচিকে কার্যে পরিণত করার নাম এই ডিসপাসিং। রুটিন শিফট এবং শিডিউল চার্ট নির্ধারিত সময় ও ক্রম অনুযায়ী আদেশ নির্দেশ দানের মাধ্যমে উৎপাদন সংক্রান্ত কার্যাবলীকে গতিশীল করার প্রক্রিয়াকে কার্যাদেশ প্রদান বা ডিসপাসিং বলে। নেক্সট, অনুগমন, ফলো আপ, ফিডব্যাক, অনুসরণ, দেখা ঠিক আছে কিনা। উৎপাদন নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ অনুগমন। উৎপাদন পরিকল্পনা মাফিক সবকিছু হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করার নামে অনুবর্তন বা অনুগমন বা অনুসরণ, ফলো আপ।
এবং এর মাধ্যমে মূলত প্রোডাকশন কন্ট্রোল হয়ে থাকে। যদি ফলো আপ না থাকতো তাহলে আমি বুঝতাম না আমার মান অনুযায়ী কাজটি হয়েছে কিনা, আমার গতিপথে আমি গেছি কিনা, আমার সময় মতো কাজটি আমি করেছি কিনা, আমার অর্ডার অনুযায়ী আমি উৎপাদন করছি কিনা, আমার চাহিদা মাফিক আমি পণ্য তৈরি করছি কিনা, এটি আমি ফলো আপের মাধ্যমে বুঝতে পারি। উৎপাদন নিয়ন্ত্রণে এ পর্যায়ে কাঁচামাল এবং প্রক্রিয়াধীন দ্রব্যের অগ্রগতি পর্যবেক্ষণ করা হয় বলে একে আমরা মনিটরিংও বলতে পারি। এর দ্বারা উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ত্রুটি বিচ্যুতি বের করা হয়, অনুসন্ধান করা হয়, বিশ্লেষণ করা হয় এবং কোনো ভুল ত্রুটি থাকলে তা পরবর্তী বর্ষে পরবর্তী কার্যে সংশোধনমূলক ব্যবস্থা হিসেবে গ্রহণ করা যায়। ফলে সামগ্রিক উৎপাদন প্রক্রিয়া মূল্যায়িত হয়। এতক্ষণ আমরা উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ বা পদক্ষেপ বা প্রক্রিয়া অবগত হলাম। এখন আমরা পড়ব বাজারজাতকরণ প্রক্রিয়ার ধারণা। বাজারজাতকরণ প্রক্রিয়া কি? What is marketing process or definition of marketing process? বাজারজাতকরণ প্রক্রিয়া হলো এমন একটি ধারাবাহিক কার্য প্রক্রিয়া যার মাধ্যমে ক্রেতাদের প্রয়োজন নির্ধারণ করে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করা যায়। বাজারজাতকরণ সুযোগ সুবিধা বিশ্লেষণ, কৌশল উন্নয়ন, কর্মসূচির পরিকল্পনা গ্রহণ এবং বাজারজাতকরণ প্রচেষ্টা ব্যবস্থাপনা নিয়ে বাজারজাতকরণ প্রক্রিয়া গঠিত। তাহলে বাজারজাতকরণ প্রক্রিয়ায় মিশন, সিচুয়েশন অ্যানালাইসিস, মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং মিক্স, ইমপ্লিমেন্টেশন এন্ড কন্ট্রোল, এই বিষয়গুলো এখানে বিবেচনা করতে হবে। আমরা বাজারজাতকরণ প্রক্রিয়ার ধারণা পেলাম। সবশেষে আমরা মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানি। মার্কেটিং প্ল্যান, পরিকল্পনা। এখন কিভাবে আমরা করব, কখন কোথায় আমরা এই বাজারজাতকরণ করব? বাজারজাতকরণ পরিকল্পনা হচ্ছে বাজারজাতকরণ কার্যক্রমের উদ্দেশ্য নির্ধারণ এবং তা অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ, সময়সূচি নির্ধারণ সংক্রান্ত কাজ। এতে বাজারজাতকরণ কৌশল সমূহ বাস্তবায়নের প্রয়োজনীয় কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ থাকে। বাজারজাতকরণ পরিকল্পনা হলো একটি আনুষ্ঠানিক লিখিত দলিল যাতে নির্দিষ্ট সময়ের জন্য কোনো প্রতিষ্ঠানের বাজারজাতকরণ কৌশল বাস্তবায়নের প্রয়োজনীয় কার্যাবলী ও অর্থ সংস্থানের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। আমরা এতক্ষণ বাজারজাতকরণ পরিকল্পনা সম্পর্কে জানলাম। আমরা ক্রিয়েটিভিটি অ্যান্ড মার্কেটিং আইডিয়া এই বিষয়ে আজকে ষষ্ঠ অধ্যায়ে সপ্তম ক্লাসে লেখাপড়া করলাম। তোমরা কিছু রেফারেন্স দেওয়া হলো। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরবর্তী ক্লাসে শিল্পোদ্যোগের পরবর্তী অধ্যায় নিয়ে পড়াশোনা করব। তোমরা নিয়মিত পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো, উদ্যোক্তা হও এবং নিজের কর্মসংস্থান করো, অন্যদের কে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করো এবং চাকরি দাও। চাকরি না করে চাকরি দেওয়াটাই বড় কথা। তোমাদের দ্বারা কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি হোক, এই হোক আমার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সকলকে।